রেজিস্টার করা শাহিনের নামে গাড়িটি দিল্লি বিস্ফোরণ কাণ্ডে তৃতীয় গাড়ি ব্রেজার হদিশ মিলল। এই ব্রেজা গাড়িটি যেখানে আপনাদের জানিয়ে রাখবো একেবারে ব্রেজা গাড়িটির ভেতরে কি রয়েছে, তাই জন্য বম্ব স্কোয়াডের আধিকারিকরা, বম্ব ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা তারা পর্যন্ত চলে আসে আলফালা বিশ্ববিদ্যালয়ে। সেখান থেকে রয়েছেন আমাদের প্রতিনিধি প্রতিম ঘোষ। পার্থ, কেন জম্মু কাশ্মীর, তোমার কাছে জানতে চাইবো কেন হরিয়ানা পুলিশ এবং সেই সঙ্গে বম্ব স্কোয়াড ডিসপোজাল স্কোয়াডের আধিকারিকরা এলেন? তাহলে কি গাড়ির ভেতরে কোনো বিস্ফোরক রাখা আছে? দেখো, সেই মধ্যে তাদের সন্দেহ এবং সেই সন্দেহের জন্য একেবারে কোনো রকমভাবে কোনো ঝুঁকি নিতে চাইছেন না তারা, এবং সেই গাড়িটার হদিশ মিলেছে আজকে। এবং এই আলফালা বিশ্ববিদ্যালয়ের ভেতরে যেটা হচ্ছে শাহিন শাহিদ, সেই গাড়িটা কিনেছিল 1 মাস আগে, এবং যে গাড়িটা নগদ টাকায় কেনা হয়েছিল এবং যার প্রেজেন্ট এবং পার্মানেন্ট ঠিকানা হিসাবে কিন্তু এই আলফালা বিশ্ববিদ্যালয়ের ঠিকানায় সে দিয়েছিল। এবং সেই গাড়িটা আজকে পাওয়া গেছে বিশ্ববিদ্যালয়ের ভেতরে পার্কিং লটে, যেখানে হস্টেল রয়েছে সেখানে। এবং তারপর আজকে বিকেলবেলা এখানে কিন্তু বম্ব স্কোয়াড তারা এসে পৌঁছেছে, হরিয়ানা পুলিশ বিশাল বাহিনী এসে পৌঁছেছে, এনআইএ সদস্যরাও কিছুক্ষণ আগে এসে পৌঁছেছে, এবং সেই গাড়িটিকে ঘিরে বর্তমানে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে। গাড়ির মধ্যে কোনো রকমভাবে কোনো বিস্ফোরক বা কিছু রয়েছে কিনা সেই বিষয় দেখার জন্য পরবর্তীকালে সেই পরীক্ষা নিরীক্ষা করার পর এই গাড়িটিকেও কিন্তু বাজেয়াপ্ত করবে হরিয়ানা পুলিশ। এবং ইতিমধ্যে কিন্তু হরিয়ানা পুলিশের বিশাল বাহিনী বর্তমানে এই যে আলফালা ইউনিভার্সিটি তার ভেতরে রয়েছে এবং সঙ্গে রয়েছে বম্ব স্কোয়াড। পাপিয়া, ধন্যবাদ তোমাকে। অর্থাৎ বুঝতেই পারছেন, গাড়িগুলো এখন খতিয়ে দেখা হবে, আরো কি তথ্য হাতে আসে গোয়েন্দাদের, অবশ্যই সেই আপডেট আপনাদের দিকে থাকবো। আর এর মধ্যেই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে চাঞ্চল্যকর তথ্য সামনে এসছে। কি সেই ইনফরমেশন? ধারাবাহিক বিস্ফোরণের ষড়যন্ত্র করেছিল 8 জন, 4টি শহরে একই সময় বিস্ফোরণের পরিকল্পনা। 2 জন করে 4টি দলে তারা ভাগ হয়ে বিস্ফোরণ ঘটাবে এমনই ছক ছিল জঙ্গিদের। আর ওই 4 শহরে রীতিমতো রেকি করে গিয়েছিল জঙ্গিরা। প্রতিটা দলের কাছে একাধিক আইডি রাখার পরিকল্পনা ছিল খবর সূত্রে। আপনারা জানেন, দিল্লিতে এখনো পর্যটকদের জন্য লালকেল্লা বন্ধ রয়েছে এবং লালকেল্লা মেট্রো স্টেশন পর্যন্ত বন্ধ রাখা হয়েছে নিরাপত্তার স্বার্থে। কর্নেল কৌশিক সরকারের কাছে আমি শুরুতেই আসতে চাইব। কর্নেল সরকার, এই যে ধারাবাহিক বিস্ফোরণ, অর্থাৎ শুধুমাত্র দিল্লিতে নয়, আরো 4টি জায়গায় 8 জন মিলে জঙ্গিরা তারা 4টে দলে ভাগ হয়ে যাবে এবং বিস্ফোরণ ঘটাবে। কিন্তু মারাত্মক পরিকল্পনা ছিল জঙ্গিদের, কিভাবে সেটা ঘটানো সম্ভব ছিল? নিশ্চয়ই এটা একটা পূর্ব পরিকল্পিত একটা সাজানো অপারেশন, যেটা খুব ডিটেলভাবে সাজিয়েছে এরা এই অপারেশন সিন্দুর হয়ে যাওয়ার পর থেকে। এবং আমাদের ভিতরে যত স্লিপিং এজেন্টস আছে তাদেরকে জাগিয়ে তুলে এবং একটা অন্যরকমভাবে একটা ডাক্তারদের থ্রু দিয়ে এই জিনিসটা করা হয়েছে। এবং এটাতে আমাকে বুঝতে হবে, ওরা একটা জায়গায় নয়, একসাথে অনেকটা ইন্ডিয়া জুড়ে এটা করতে চেয়েছিল, যেটা হট করে সেদিনকে ব্লাস্ট হওয়াতে ফাঁস হয়ে গেছে পুরো জিনিসটা। এবং এটা একটা বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার, তো আমি মনে করি একটা বড় ইন্টেলিজেন্স ফেলিয়ার। আমরা আগে থাকতে এগুলো কেন জানতে পারি না, যে লাল কেল্লার মতো একটা, রেড ফোর্টের মতো একটা জায়গা, একটা ইম্পর্টেন্ট প্লেস, যেখানে এত পুলিশম্যান মজুদ থাকে ওখানে, সেখানে কেন এই জিনিসটা হচ্ছে? তার উপরেও এত আরডিএক্স বা এত মানে ওয়েপেন্স বা বিস্ফোরক এগুলো আসছে কি করে ভিতরে? কি এগুলো আগে থেকেই মানে বছর এগুলো মানে একটা জায়গায় ডাম্পিং করা হচ্ছে, এবং ডাম্পিং করে সেখান থেকে তারপরে এরা কখন কোন অপারেশনটা করবে সেটা দেখতে যাচ্ছে। পাকিস্তান খুব ভালো করে জানে ওরা ভারতের সাথে কিছু করতে পারবে না, মিলিটারিলি কিছু করতে পারবে না। এই জন্যে ব্লিড ইন্ডিয়া বাই 1000 কাটস পুরনো জিয়ার ধর্মটাকে ওরা আগে এগিয়ে নিয়ে যাচ্ছে, হুইচ ইজ নট অ্যাকসেপ্টেবল এনিমোর। ইট ইজ এ নিউ ইন্ডিয়া এবং এটা জেন এক্স ইন্ডিয়া। এদের হাতে এখন পুরনো কল্পনা চলবে না। দে উইল ফাইট ব্যাক, এবং আমরা সেইভাবে করব যাতে আমাদের আশেপাশে যে কটা দেশ আমাদের সাথে এইরকমভাবে বিশ্বাসঘাতকতা করার চেষ্টা করছে, তাদের এগেনস্ট দ্য স্ট্রংগেস্ট স্টেপস নিড টু বি টেকেন অ্যান্ড ইট হ্যাজ টু বি টেকেন। অর্থাৎ আপনি বলছেন বড় সড় কোনো পদক্ষেপ নিতে হবে ভারতকে এইটা শায়েস্তা করার জন্য, জঙ্গিদের শিক্ষা দেওয়ার জন্য। দেখুন, এই দিল্লি বিস্ফোরণ কাণ্ডে বিস্ফোরক তথ্য পাওয়া যাচ্ছে। আপনাদের শুরুতেই বলেছিলাম, বিস্ফোরণের দিন সকালেই দিল্লি চলে আসে উমর। সকাল 8টায় বদরপুর সীমানায় দেখা যায় তাকে।
টোল প্লাজা সিসিটিভি ফুটেজে উমারকে দেখা গেছে, আর উমারের গাড়ির পেছনের আসনে যে ব্যাগ রাখা ছিল সেই ব্যাগের মধ্যে কি বিস্ফোরক বোঝাই করা ছিল, তাকে ঘিরে রহস্য দানা বাঁধছে। দুপুর 2টো নাগাদ উমারের গাড়ি দেখা যায় কনট প্লেসে। কনট প্লেসের সিসিটিভি ফুটেজ দেখুন, দেখেছি আপনাদের সামনে। উমারের গাড়ির ছবি ধরা পড়েছে। কনট প্লেস থেকে সংসদ ভবনের দূরত্ব মাত্র 3 কিলোমিটার। দিল্লির হাই সিকিউরিটি জোনে গাড়ি নিয়ে অবাধে কিভাবে ঘুরে বেড়াচ্ছে উমার। এরপর লালকেল্লার পার্কিং লটে পৌঁছে যায় উমার। লালকেল্লা পার্কিং লটের বাইরে উমারের ছবি ধরা পড়েছে সিসি ক্যামেরায়। দেখুন, উমারের মুখও দেখা যায় সেখানে। আর এই নতুন সিসিটিভি ফুটেজের সঙ্গে সঙ্গে ডায়েরি সামনে এসেছে দিল্লি বিস্ফোরণ কাণ্ডের যে চাঞ্চল্যকর তথ্য আপনাদের সামনে রাখবো। চিকিৎসক মুজাম্মেল শাকির ও বিস্ফোরণের যে মাস্টার মাইন্ড উমার উন নবী, তাদের ডায়েরি পাওয়া গেছে। ডায়েরিতে সাংকেতিক ভাষায় লেখা রয়েছে বহু তথ্য। সংকেতটা ডিকোড করতে পারলেই আঁচ পাওয়া যাবে জঙ্গিদের যে তারা কি গোপন পরিকল্পনা করেছিল। ডায়েরিতে 8 থেকে 12 নভেম্বরের বিশেষ উল্লেখ রয়েছে, এমনটাই সূত্রে খবর রয়েছে। আমি সমীরদার কাছে এই জায়গাটাতে আসবো। এক তো দেখুন বিস্ফোরণ ঘটেছে 10ই নভেম্বর, তাহলে কি 8 থেকে 12 তারিখের মধ্যে আর কোনো বড় পরিকল্পনা ছিল জঙ্গিদের? কারণ যে ডায়েরি পাওয়া গেছে তাতে কিন্তু 8 থেকে 12 তারিখের একটা বিশেষ উল্লেখ রয়েছে। আরও একটা বিষয় দেখুন, এই যে বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে দেখা গেল, মাত্র 3 কিলোমিটার যেখানে দূরত্ব কনট প্লেস থেকে সংসদ ভবনে, সেই 3 কিলোমিটার দূরত্ব যেখানে 1 ঘন্টায় যাওয়ার কথা সেখানে এতক্ষণ সময়, 7 ঘন্টা কেন সে সময় লাগালো? কোথায় কোথায় গিয়েছিল? একাধিক প্রশ্ন তো সমীরবাবু। আমরা যদি প্রত্যেকটা জায়গায় একটুখানি এক একটা ছোট ছোট করে ভাগ করে নেই এই পুরো ইনসিডেন্টটা যেখানে যেভাবে হয়েছে, আমি তার আগে একটা জিনিস বলতে চাই। আমরা আমাদের একটা টার্মিনোলজি আছে যে OGW, অর্থাৎ ওভারগ্রাউন্ড ওয়ার্কার। দে আর দ্য মোস্ট ডেঞ্জারাস পিপল। আর তারা যদি আরও বেশি যদি তারা শিক্ষিত হয়, তারা যদি বড় লোকের ইয়ে রয়েছে, তাহলে কি হয় যে সাধারণ মানুষ তাদেরকে দেখে বলে না হি ইজ এ, যেমন এদের মধ্যে সবাই ডাক্তার ছিলেন। শাহিন পারভেজ যে ভদ্রমহিলা, তিনি ডাক্তার এবং তিনি একজন সোশ্যাল লেডি অলসো। সেই জায়গাগুলো আমরা ইগনোর করে যাই, না এরা ভদ্রলোক, এরা কিছু করবে না, কিন্তু সেটা তো ঠিক কথা নয়। আজকে যদি আমরা দেখি আমাদের পশ্চিমবঙ্গ, আমি এখন পশ্চিমবঙ্গকে একটু ন্যারো ডাউন করে নিয়ে আসছি, আমাদের যদি দেখি পশ্চিমবঙ্গ, তাহলে কিন্তু পশ্চিমবঙ্গকে আরও অনেক বেশি সতর্ক হতে হবে এবং তাকে আরও দৃঢ়তার সঙ্গে সেইটা মেনটেন করতে হবে। শুধু বর্ডার নয়, যারা এখনও লুকিয়ে রয়েছে পশ্চিমবঙ্গে কিংবা ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, যারা চায় ভারতবর্ষের ক্ষতি হোক, তাদের ধ্বংস করা নিয়ে তারা কিন্তু রয়েছে। একটা জিনিস আমাদের একটুখানি যদি আমরা আরেকটু অ্যানালাইজ করি এই ঘটনাটাকে, তাহলে আমরা কি দেখতে পাচ্ছি যে একটা বাড়িতে সেখানে একটা স্টোর মতো করা হয়েছে, সেখানে ভাড়াও নিয়েছিল ওরা বোধহয়, তাতে 2900 কিলো অ্যামোনিয়া নাইট্রেটটা ওখানে স্টোরিং করা হয়েছে। পরবর্তীকালে জানা গেল আরও 300 কিলো সেখানে হয়েছে, ওখানে জমানো হয়েছে। এটা এমন একটা কিছু হতে পারে যে এরা চেয়েছিল যে একসঙ্গে বিভিন্ন জেলায় যদি আমরা এই ব্লাস্টগুলো করতে পারি, তাহলে কিন্তু তাদের পাকিস্তানের চোখে তাদের কিন্তু ইম্পর্টেন্স অনেক বেড়ে যাবে। কারণ কালকে যদি আমরা এই গাড়িটা দেখি, যেটা পাপিয়া তুমি বললে যে 1 ঘন্টার জার্নি 7 ঘন্টা লাগিয়েছে, সুতরাং কেন লাগিয়েছে? তারও কোনো পার্কিংয়ের জায়গা ছিল না। আমি একাধিকবার বলার চেষ্টা করেছি যে রেড ফোর্ট এরিয়া ইজ এ ভেরি ভেরি ভালনারেবল এরিয়া, এবং সেই জায়গাটায় যখন একটা গাড়ি 3 ঘন্টারও ওপর দাঁড়িয়ে রয়েছে, অনেকে বলতে পারেন যে ড্রাইভার দাঁড়িয়ে রয়েছে, কিন্তু ইট ইজ নট এ পার্টিকুলার। এখন একেবারে আপনি যেটা বলছেন একদমই, যেখানে এত বিস্ফোরক উদ্ধার হলো তারপরে তো নজরদারিটা আরো বাড়ানো উচিত ছিল। ইন্টেল ফেলিয়ার হলো কি করে? প্রশ্নটা তো এখানে।